যেটা তোমাদের ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে চ্যুতির গাঠনিক উপাদান। তাহলে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট চ্যুতির গাঠনিক উপাদানগুলো সম্পর্কে ডিটেলস আমাদের জানতে হবে। এসএলএসটি পরীক্ষায় এখান থেকে মিনিমাম 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু আসতে পারে। আর চ্যুতির গাঠনিক উপাদান এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো চ্যুতির তলটা কি। বলছে যে তল বরাবর শিলার খণ্ডিত অংশের স্খলন বা সরণ ঘটে তাকেই বলছে চ্যুতির তল। তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এইখান দেখো এই যে খণ্ডটা শিলাখণ্ডটা এটা কিন্তু উপর দিকে ছিল, বাট কোনো একটা সময় এটা কি হবে নিচের দিকে নেমে গেছে, তাই না? তো নিচের দিকে নেমে গেছে, তার ফলে দেখো এইখানে একটা অংশ তৈরি হয়েছে। এই অংশটা কি? এই অংশটাকে বলবো আমরা চ্যুতির তল। তাহলে যে অংশ বরাবর শিলাস্তর খণ্ডিত হয়ে ঘষতে 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 নিচের দিকে নেমে আসে বা ঘষতে ঘষতে উপর দিকে উঠতে পারে, সেই তলটাকে আমরা কি বলবো? সেই তলটাকে বলবো আমরা চ্যুতি তল। ঠিক আছে, মনে রাখবে যখনই এই চ্যুতি তলের গল্প আসবে তখনই তোমাদের এখান থেকে দেখো 4টা জিনিস ভালো করে পড়তে হবে। চ্যুতি তলের গল্প যখনই আসবে তখন 4টা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে। সেটা কি কি আছে? একটা হচ্ছে স্লিকেন সাইট, একটা হচ্ছে গাউজি বা গুজ, একটা হচ্ছে ব্রেকশিয়া, আর একটা হচ্ছে ফ্লুকন। তাহলে চ্যুতির তলের গল্প যখনই আসবে তখন 4টা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে দেখবো আমরা স্লিকেন সাইটটা কি। বলছে চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের প্রবল ঘর্ষণের কারণে যে আঁচড় কাটা দাগযুক্ত অতি মসৃণ চ্যুতিতল সৃষ্টি হয় তাকে বলবো আমরা স্লিকেন সাইট। ওকে, তো এই ক্ষেত্রে কি হয় যে এই অংশটা যখন উপর দিকে ছিল আস্তে আস্তে ঘষতে ঘষতে নিচের দিকে নেমে এসছে, তো অনেক সময় কি হয় বলতো এই তলের মধ্যে আঁচড় কাটা দাগ হয়। ঠিক আছে, যেরকম আঁচড় কাটলে দাগ হয় সেরকম আঁচড় কাটা দাগ হয়, কিন্তু দাগ হবে বাট মসৃণ তলটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো স্লিকেন সাইট। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ডাইরেক্ট দিতে পারে যে স্লিকেন সাইটটা কি। এর পাশে দেখো গাউজি বা গুজ, এটা কি? বলছে চ্যুতির ঊর্ধ্বস্তূপ আর অধস্তূপের মধ্যে প্রবল ঘর্ষণে চ্যুতিতলে যে মিহি পাউডারের জাতীয় শিলাচূর্ণ সৃষ্টি হয় তাকে বলা হয় গাউজি বা গুজ। ঠিক আছে, তাহলে এটা কি? এটাও চ্যুতিতলের মধ্যে যখন মিহি পাউডার, ঠিক আছে, মিহি পাউডার জাতীয় পদার্থ সৃষ্টি হবে, ঠিক আছে, শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, সেটাকে আমরা কি বলবো? গাউজি বা গুজ বলবো। মনে থাকবে। দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে চ্যুতি ব্রেকশিয়া। চ্যুতি ব্রেকশিয়াটা কি? তাহলে আমাদের গাউজি হলো, স্লিকেন সাইড হলো, এরপর হচ্ছে চ্যুতি ব্রেকশিয়া। বলছে চ্যুতিখণ্ডের স্খলনের ফলে চ্যুতিতলে সৃষ্ট কোণাকার শিলাচূর্ণ সমন্বয়ে, সেই সমন্বয়টাকে আমরা কি বলবো? ব্রেকশিয়া বলবো। অর্থাৎ চ্যুতিতলের মধ্যে যখন শিলাচূর্ণ থাকবে এবং সেই শিলাচূর্ণগুলো যখন কোণ যুক্ত হবে তখন সেটাকে বলবো আমরা কি? ব্রেকশিয়া বা চ্যুতির ব্রেকশিয়া বলবো। ওকে, এরপর দেখো ফ্লুকন। এরপর বলছে দেখো এই চ্যুতিতল বরাবর যদি অগভীর মাটির একটা আস্তরণ থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ফ্লুকন। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা চ্যুতি তলের সাথে যুক্ত। আচ্ছা, তাহলে চ্যুতির একটা গাঠনিক উপাদান গেল প্রথম, চ্যুতি তল। এরপরে যেটা আছে দেখো, এরপরটা হচ্ছে চ্যুতি রেখা। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বলছে চ্যুতিতল এবং ভূপৃষ্ঠ যে রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে বলছে চ্যুতি রেখা। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, চ্যুতিতল তো অবশ্যই থাকবে, তার সাথে কি? ভূপৃষ্ঠ। সেই ভূপৃষ্ঠ এবং চ্যুতিতল যে রেখা বরাবর ছেদ করছে তাকে বলছে চ্যুতি রেখা। ওকে, এখানে দেখো ভূপৃষ্ঠ কোথায় আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এটা কিন্তু ভূপৃষ্ঠ, এটা কিন্তু ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। ওকে, এরপর দেখো এটা যে ভূপৃষ্ঠ হলো, তো এই ক্ষেত্রে এই অংশটা তো উপর দিকে ছিল নিচের দিকে নেমে গেছে, তো এটাকে যদি আমি এরকম ডট ডট টানি কিরকম হবে দেখো, তার মানে এটা উপর দিকে ছিল, তো এটাও ছিল ভূপৃষ্ঠ, এটাও ছিল ভূপৃষ্ঠ, তাই কি না? তো এই যে ভূপৃষ্ঠ আর চ্যুতিতল কোন জায়গা বরাবর ছেদ করলো? এই জায়গা বরাবর ছেদ করলো। তাহলে চ্যুতিতল এবং তার সাথে সাথে ভূপৃষ্ঠ যে রেখা বরাবর ছেদ করলো তাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা চ্যুতির রেখা বলবো। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের সাথে কার টাচ করবে সেটা হচ্ছে চ্যুতিতল, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা চ্যুতি রেখা। ঠিক আছে, অনেক সময় দেখবে এই জায়গাটাকেও দেখো বলেছে চ্যুতির রেখা, তাই না? এইখানে দেখো ছবিতে দেওয়া আছে এটা চ্যুতির রেখা। তাহলে এই চ্যুতি রেখাটা কি বলতো? এই রেখাটা মানেই হচ্ছে এই জায়গাটা টাচ করেছে, তাহলে এটা হচ্ছে চ্যুতির যে তল আছে সেই তলটা কি করলো? এই বরাবর, মানে এটা তো উপর দিকে ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম হবে, এরকম হবে। ধরো এই যে দাগটা হলো, এই দাগটাকে কি বলবো আমরা বলতো? চ্যুতির রেখা বলবো। এখন এটা নিচের দিকে নেমে গেছে, বাট তখন মনে হচ্ছে যে এটা হয়ে গেল চ্যুতি রেখা, কিন্তু এটা না, আসলে এই রেখাটাই হচ্ছে চ্যুতি রেখার উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কি? চ্যুতি রেখা। এরপর দেখো চ্যুতি আয়ামটা দেখে নাও, যখন চ্যুতি রেখা হলো তখন আয়ামটাকে বুঝতে হবে। বলছে চ্যুতিতল অনুভূমিক তলকে যে রেখা বরাবর ছেদ করে তাকে বলছে আয়াম। এখন অনুভূমিক তল কোনটা? ঠিক আছে, এই ক্ষেত্রে অনুভূমিক তলটা অনেকটা কাল্পনিক তল, তো এই অনুভূমিক তল অনেক জায়গাতে হতে পারে, ভালো করে দেখে নাও। তো এই জায়গাতে অনুভূমিক তল আমরা কিভাবে পাবো? আমরা যদি এটাকে অনুভূমিক তল ধরি, এটাকে যদি আমরা অনুভূমিক তল বলে কল্পনা করি,
এটাকে ধরে নিলাম অনুভূমিক তল। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি আয়াম। কেন বলতো, এটা আছে চ্যুতিতল, এটা আছে চ্যুতিতল, আর এটা আছে অনুভূমিক তল, ছেদ করলো, তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা চ্যুতির আয়াম। ওকে, এরপর দেখো ধরে নিচ্ছি এইখানে একটা কাল্পনিক তল আছে, এভাবে ধরো কাল্পনিক একটা তলকে কল্পনা করলাম, এইভাবে একটা কাল্পনিক তলকে কল্পনা করলাম, তাহলে এই কাল্পনিক তল বরাবর চ্যুতি তলটা কোথায় টাচ করলো, এই বরাবর টাচ করলো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা আয়াম বা স্ট্রাইক। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কি, চ্যুতি তলটা টাচ করবে কার সাথে সাথে, অনুভূমিক তলের সাথে, যে রেখা বরাবর ছেদ করবে বা টাচ করবে সেটাকে আমরা কি বলবো, আয়াম বলবো। ঠিক আছে, তাহলে চ্যুতি রেখা গেল, ওইদিকে চ্যুতি তল গেল, এদিকে হচ্ছে চ্যুতির আয়াম গেল। এরপর আছে দেখো চ্যুতির নতি বা ডিপ, ভীষণ ইম্পর্টেন্ট। ডিপ মানে হচ্ছে কি, চ্যুতি তল আর অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণ। তাহলে চ্যুতির তল কোথায় আছে সেটা দেখতে হবে, আর অনুভূমিক তল কোথায় আছে সেটাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে চ্যুতি তল আর অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণ, সেটাকে আমরা কি বলবো, চ্যুতির নতি বলবো। এখানে দেখো বলেছে চ্যুতির নতিটা কোথায় আছে, এইখানে দিয়েছে দেখো, চ্যুতির নতিটা এইখানে দিয়েছে, তাই না? তার মানে এটাকে ধরেছে অনুভূমিক তল, তাহলে এটাকে যদি আমরা অনুভূমিক তল ধরি, তাহলে অনুভূমিক তল আর এই বরাবর কি আছে, চ্যুতি তল, তাহলে অনুভূমিক তল আর চ্যুতি তল যে রেখা বরাবর ছেদ করলো সেটাকে আমরা কি বলবো, চ্যুতির নতি বলবো। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা অনুভূমিক তল হচ্ছে এটা, অনুভূমিক তল ধরে নিচ্ছি এটা, এটা হচ্ছে অনুভূমিক তল, তাহলে এটা যদি অনুভূমিক তল হয় আর এটা হবে চ্যুতি, তাহলে চ্যুতির তল আর অনুভূমিক তল এই রেখা বরাবর মিলিত হবে, তাহলে এইখানে যে কোণটা হবে সেই কোণটাকে আমরা কি করব, সেই কোণটাকে কিন্তু আমরা বলবো চ্যুতির নতি। ঠিক আছে, মোট কথা অনুভূমিক তল আমি মাঝে কোন জায়গায় কল্পনা করতে পারি, মাঝে যদি কল্পনা করি তবু সেখানে কিন্তু অনুভূমিক তলের সাথে যে চ্যুতির তলের যে কোণ সেই কোণটাকে বলবো আমরা চ্যুতির নতি বা ডিপ বলবো। ওকে, চ্যুতি কোণটা কি, বলছে চ্যুতি তল উল্লম্ব তলের সাপেক্ষে, এখানে উল্লম্ব তল কোনটা, উল্লম্ব তল হচ্ছে এটা, উল্লম্ব তলের সাপেক্ষে চ্যুতি তল হচ্ছে এটা, তাহলে এইখানে যে কোণটা হবে সেই কোণটাকে বলবো আমরা চ্যুতির কোণ বলবো। ঠিক আছে, চ্যুতির কোণ মানে হচ্ছে হেড। ওকে, আচ্ছা, চ্যুতির আয়াম হয়ে গেল, চ্যুতির তল হয়ে গেল, চ্যুতির কোণ হলো, চ্যুতির নতি হলো, চ্যুতির রেখা হলো। ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যুতির রেখাটাকে মনে রাখতে হবে, চ্যুতির আয়ামটাকে মনে রাখতে হবে, দুটো দেখে মনে হবে যে একই জিনিস বাট হিউজ ডিফারেন্স আছে। এরপর দেখো যেটা বলেছে সেটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর। ঝুলন্ত প্রাচীরটা কি, বলছে তির্যক চ্যুতি তলের উপরে, তির্যক চ্যুতি তলের উপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা শিলাখণ্ডের ঊর্ধ্বাংশ বা ঝুলন্ত প্রাচীর বলা হয়। ঠিক আছে, মোট কথা চ্যুতি তলের উপর দিকে যেটা থাকে সেটাকে বলবো আমরা ঝুলন্ত প্রাচীর, বা এটাকে বলা হয় ঊর্ধ্বাংশ। ঠিক আছে, ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বাংশ বলা হয়। তাহলে এটা হচ্ছে চ্যুতি তল, এটা হচ্ছে চ্যুতি তল, এটা হচ্ছে চ্যুতি তল, চ্যুতি তলের উপরে কোনটা আছে, এই অংশটা আছে, এই অংশটা আছে, এটাকে আমরা কি বলবো, ঝুলন্ত প্রাচীর। মনে হচ্ছে চ্যুতি তলের উপরে ঝুলে আছে, তাই এটাকে বলছে ঝুলন্ত প্রাচীর। ঠিক আছে, আর চ্যুতি তলের নিচের যে অংশ থাকে, নিচে যে অংশটা আছে সেটাকে আমরা কি বলবো, পাদমূল প্রাচীর বলবো। চ্যুতির তলের সাপেক্ষে, সেটা কিন্তু মনে রাখতে হবে, চ্যুতি তলের উপরে অংশ যেটা ঝুলে থাকছে সেটাকে বলছে ঝুলন্ত প্রাচীর, চ্যুতি তলের নিচে যেটা থাকছে সেটাকে বলছে পাদমূল প্রাচীর। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে দেখো কিছু তথ্য আমাদের জানতে হবে এই ঝুলন্ত প্রাচীর সম্পর্কে। কি কি আছে একবার দেখে নাও। বলছে বিপরীত চ্যুতির ক্ষেত্রে উপরে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নিচে অবস্থান করে। তো এটা যেটা ছবি এটা কিন্তু স্বাভাবিক চ্যুতি, তাহলে স্বাভাবিক চ্যুতিটা নিচে অবস্থান করে। নিচে মানে কার নিচে, চ্যুতি তলের কি নিচে না, চ্যুতি তলের কিন্তু উপরে থাকছে, বাট রিলেটিভলি পজিশন হিসেবে যদি দেখি তাহলে পাদমূল প্রাচীরের তুলনায় কি আছে, ঝুলন্ত প্রাচীরটা নিচে আছে। ঠিক আছে, এটাই বলেছে যে বিপরীত চ্যুতির ক্ষেত্রে উপরে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নিচে অবস্থান করে, মানে রিলেটিভ ভাবে পজিশনগত ভাবে কোনটা উপরে কোনটা নিচে সেটা কথা বলেছে। ঠিক আছে, এই পাদমূল প্রাচীরটা কি এখানে অনেকটা উপর দিকে আছে, আর ঝুলন্ত প্রাচীরটা কি আছে, নিচের দিকে আছে, ওই কথাটা এখানে বলেছে। আচ্ছা, চ্যুতিতল খাড়া হলে এটি মূলত ঝুলন্ত ভৃগু গঠন করে। চ্যুতিতলটা যদি সম্পূর্ণ খাড়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝুলন্ত প্রাচীর আর পাদমূল প্রাচীর তৈরি হয় না। সম্পূর্ণ যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে বলেছে ভৃগুর মতো গঠন করে। বিপরীত চ্যুতিতে এটি স্তূপ পর্বত গঠন করে, আর এর বিস্তার তুলনামূলকভাবে অনেকটা কম হয়। তাহলে এই গেল ঝুলন্ত প্রাচীর সম্পর্কে তথ্য। এরপর যেটা দিয়েছে দেখো পাদমূল প্রাচীর। পাদমূল প্রাচীরটা কি, বলছে তির্যক চ্যুতিতলের নিচের দিকের শিলাখণ্ডকে পাদমূল প্রাচীর বলা হয়। ঠিক আছে, যেটা অলরেডি বললাম। এর বৈশিষ্ট্য কি দিয়েছে দেখো, বিপরীত চ্যুতির ক্ষেত্রে অধস্তূপ নিচে থাকে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে অবস্তূপ কি করে না, বা ঝুলন্ত প্রাচীর কোথায় অবস্থান করে, উপরে অবস্থান করে। অধস্তূপ বা ঝুলন্ত প্রাচীর অধস্তূপ বা পাদমূল প্রাচীর এটা কিন্তু আদি শিলার সাথে যুক্ত। চ্যুতিতল উল্লম্ব বা অনুভূমিক হলে ঊর্ধ্বস্তূপ আর অধস্তূপ গঠিত হয় না।
মনে রাখবে যদি চ্যুতিতলটা সম্পূর্ণভাবে এরকম তৈরি হয় অনুভূমিক, তাহলেও ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ বা ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীর তৈরি হয় না। খাড়া সম্পূর্ণ যদি 90 ডিগ্রি হয় তবুও কিন্তু সেখানে সেটা তৈরি হয় না, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আরো কয়েকটা আছে দেখো, এখানে যেটা দিয়েছে দেখো, বলছে একটা হচ্ছে ব্যবধি, একটা ক্ষেপ, একটা হচ্ছে ফ্লুকন। ফ্লুকন অলরেডি আমরা পড়েছি যে অগভীর মাটির স্তর দ্বারা আচ্ছাদিত চ্যুতিতলটাকে কি বলবো, ফ্লুকন বলবো। বাট এখানে ব্যবধি বলেছে আর একটা ক্ষেপ বলেছে, এই দুটো কি জিনিস? ঠিক আছে, এই ছবিটার মধ্যে দেখে নাও, ব্যবধি মানে হচ্ছে ব্যবধান, আর ক্ষেপ মানে হচ্ছে ওটা হচ্ছে ব্যবধান, বাট ব্যবধানের মধ্যে ভাগ আছে। তো প্রথমে ব্যবধি দেখি, বলছে চ্যুতির ঊর্ধ্বাংশ, ঊর্ধ্বাংশ মানে কি ঝুলন্ত প্রাচীর, আর চ্যুতির নিম্নাংশের মধ্যে অনুভূমিক যে ব্যবধান সেটাকে বলছে ব্যবধি বা হিপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল, এটা হচ্ছে ফুট ওয়াল। এর মধ্যে দেখো যদি আমরা ডট 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 দিই তাহলে এরকম হবে। তো এর মধ্যে দেখো একটা অনুভূমিক দূরত্ব আছে, এই জায়গাটা এইটুকু, মানে এটা আগে এইখানে ছিল বাট নামতে নামতে সরে গেছে। মানে এটা যদি সোজাসুজি নামতো তাহলে তো ডিস্টেন্স হতো না, বাট নামতে গিয়ে কি হচ্ছে, এগিয়ে গেছে। তাহলে এই বরাবর কি একটা অনুভূমিক ডিস্টেন্স তৈরি হয়েছে, সেই অনুভূমিক ডিস্টেন্সটা কি বলবো আমরা, সেটাকে বলবো ব্যবধি বা হিপ। আর ক্ষেপটা কি বলবো দেখো, তাহলে এই যে অংশটা, এই অংশটা এটা আগে উপর দিকে ছিল বাট নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমেছে, কতটা নিচে নেমেছে, এই ডিস্টেন্সটা নেমেছে, এই ডিস্টেন্সটাকে কি বলবো আমরা, এই ডিস্টেন্সটাকে বলবো আমরা ক্ষেপ। ঠিক আছে, মানে চ্যুতির ঊর্ধ্বাংশ আর নিম্নাংশের মধ্যে উল্লম্ব যে ব্যবধান সেটাকে কি বলা হয় না, সেটাকে কিন্তু ক্ষেপ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো গ্রাভেন পরে, তাহলে ওইগুলো সব কি গেল বলতো, চ্যুতির গাঠনিক উপাদান। এখন বলছে গ্রাভেন, এটাকে বলছে রিফট ভ্যালি। বলছে দুটি স্বাভাবিক চ্যুতি বা সমান্তরাল চ্যুতির মধ্যভাগ অবনমিত হয়ে যে উপত্যকার সৃষ্টি হয় তাকে বলা হয় গ্রাভেন। তাহলে দুটো স্বাভাবিক চ্যুতি হতে পারে, বা কি বলেছে না সমান্তরাল চ্যুতির মধ্যভাগ যখন অবনমিত বা বসে গিয়ে যে উপত্যকার তৈরি হবে সেটাকে বলবো গ্রাভেন। এইখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে ফল্ট স্ক্র্যাপ, এর বাংলাটা দেখো কি বলেছে, এটা বলছে এর বাংলাটা হবে তোমার চ্যুতি ভৃগুতট। আর এটা দেখো ফল্ট লাইন স্ক্র্যাপ, এর বাংলাটা হবে চ্যুতি রেখা ভৃগুতট। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা চ্যুতি ভৃগুতট আর একটা কি চ্যুতি রেখা ভৃগুতট। ওকে, তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি সিম্পল ভাবে, চ্যুতির ফলে যে খাড়া তল বা খাড়া ঢাল তৈরি হয় এটাকে আমরা কি বলবো, ফল্ট স্ক্র্যাপ বলবো বা চ্যুতি ভৃগু বলবো। তাহলে চ্যুতির ফলে যে তল বরাবর ঘষতে ঘষতে নিচের দিকে নামলো, সেই যে খাড়া ঢালু তলটা তৈরি হলো সেই তলটাকে আমরা কি বলবো, এক কথায় বলবো ফল্ট স্ক্র্যাপ বলবো। ঠিক আছে, আর এই তলের উপরে কি হয় বলতো, পরবর্তীকালে নদী, হিমবাহ, বায়ু এগুলো ক্ষয় কাজ করে, ক্ষয় কাজ করার পরে কি হয়, সেই জায়গাটা একটা বৈষম্যপূর্ণ ভূমিরূপ তৈরি হয়, আগের মতো কিন্তু থাকে না। তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো ফল্ট লাইন স্ক্র্যাপ। ঠিক আছে, বলছে দেখো চ্যুতি রেখার এক পাশে কঠিন শিলাখণ্ড আর অপর পাশে কোমল শিলাখণ্ড থাকলে বৈষম্যমূলক ক্ষয় কার্যের ফলে, অর্থাৎ কোমল শিলা কঠিন শিলার তুলনায় অধিক ক্ষয় পেয়ে প্রাচীন চ্যুতি রেখা বরাবর যে ভৃগুতট গড়ে ওঠে তাকে কি বলবো আমরা, সেটাকে বলবো চ্যুতি রেখা ভৃগুতট বলবো। ঠিক আছে, এরপর দেখো প্রধান প্রধান কতগুলো চ্যুতি সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি। যেমন উৎপত্তি অনুসারে চ্যুতির শ্রেণী বিভাগ, একটা হচ্ছে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি, যেটা আমি প্রথমে পার্থক্য আকারে বললাম, বাট এখানে আরো ডিটেলসে আলোচনা করা আছে। যে চ্যুতির ঝুলন্ত প্রাচীর নিচে বসে যায় এবং পাদমূল প্রাচীর উপরে উত্থিত হয় তাকে বলছে স্বাভাবিক চ্যুতি। অভিকর্ষজ বলের কারণে এটি ঘটে বলে একে বলছে তোমার অভিকর্ষজ চ্যুতি বা গ্র্যাভিটি ফল্টও বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল বা ঝুলন্ত প্রাচীর, এটা উপর থেকে কি হলো, নিচের দিকে বসে গেল। ঠিক আছে, আর উপরে থাকলো কে, তোমার পাদমূল প্রাচীর, তো সেটাকে বলবো আমরা স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি এটাকে বলবো। ঠিক আছে, এর কিছু বৈশিষ্ট্য দিয়েছে, কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেগুলো এখানে দেওয়া আছে, দেখবে দেখবে এগুলোকে। ভূমির আয়তন কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, হরাইজন্টাল এক্সটেনশন হয় স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা ভারতবর্ষের নর্মদা এবং জার্মানের রাইন উপত্যকা হলো এই স্বাভাবিক চ্যুতির প্রকৃষ্ট উদাহরণ, এটাকেও খেয়াল রাখতে হবে। এরপর দিচ্ছে দেখো রিভার্স ফল্ট বা বিপরীত চ্যুতি, এটা কি জিনিস দেখে নাও। বলছে ভূ আলোড়নের ফলে ভূত্বকে প্রবল অনুভূমিক সংকোচন বলের সৃষ্টি হলে চ্যুতির ঝুলন্ত প্রাচীরটি পাদমূল প্রাচীরের উপরে উঠে যায়। ঠিক আছে, বলছে একেই বলছে বিপরীত চ্যুতি বা বিলম্ব চ্যুতি। দেখো এখানে কি বলছে, এই বরাবর কি চ্যুতিতল ছিল, সেই চ্যুতিতল বরাবর নিচের দিকে নামে এসে উপর দিকে উঠলো। উপর দিকে কখন উঠবে, যখন হচ্ছে সংকোচন বল হবে। ঠিক আছে, আর নিচের দিকে কখন নামবে, যখন প্রসারণ বল হবে। তাহলে কি হচ্ছে, এই অংশটা এই অংশের উপর দিকে উঠে গেছে, তো এটাকে বলবো আমরা রিভার্স ফল্ট। ওকে, এটা স্বাভাবিক চ্যুতির ঠিক বিপরীত চ্যুতি। আচ্ছা এরপর দেখো কি বলছে, এই জায়গাটাতে খেয়াল করতে হবে, স্বাভাবিক বিপরীত চ্যুতির ক্ষেত্রে কিছুটা হয়। যেমন বলছে ভূমিভাগের আয়তনটা কি হয় বলতো, হ্রাস পায়। ঠিক আছে, বলছে ক্ষেপ বা চ্যুতি বা থ্রাস ফল্ট,
থ্রাস ফল্ট বলছে বিপরীত চ্যুতিতলের কোণ যদি খুব কম হয়, সাধারণত 45 ডিগ্রির কম, মানে চ্যুতিতলের যে নতিটা আছে, কোণ আছে, সেই কোণের মানটা যদি কমে যায়, কত 45 ডিগ্রির কমে হয়, তখন ঝুলন্ত প্রাচীরটি যদি প্রাচীমূল প্রাচীরের উপরে উঠে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, মানে ঝুলন্ত প্রাচীরটা কি হলো, একদম উপর দিকে উঠে গেল, অ্যাঙ্গেলটা কম হলো এবং সেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, তখন সেটাকে কি বলবো আমরা, তখন সেটাকে বলবো কিন্তু ক্ষেপ বা থ্রাস ফল্ট বলবো, ঠিক আছে, বা ক্ষেপ চ্যুতি বলা হয়ে থাকে। এটা এই ডিটেলস এটা আরো পরের দিকে পাবো। আচ্ছা, ঝুলন্ত প্রাচীরের অবস্থান বলছে এই ধরনের চ্যুতিতে ঝুলন্ত প্রাচীরটি চ্যুতিতল বরাবর সর্বদাই উপরের দিকে অবস্থান করে, আর ভূত্বকে সৃষ্ট প্রবল সংকোচন বলের প্রভাবে কিন্তু এই তোমার হচ্ছে চ্যুতিটা তৈরি হয়, ঠিক আছে, কোন চ্যুতি না বিপরীত চ্যুতিটা তৈরি হয়, ঠিক আছে। ভূমিভাগের আয়তনটা কি হয় না হ্রাস পায়, ঠিক আছে। আর কি অনেক সময় প্রাচীন শিলাস্তর নবীন শিলাস্তরের উপর এসে অবস্থান করে। আচ্ছা, এরপর চলো সংঘট্ট চ্যুতি বা থ্রাস ফল্ট, এটা সম্পর্কে ডিটেলসে জানতে হবে। এই জায়গা থেকে প্রশ্ন আসার কিন্তু একটু সম্ভাবনা আছে। সংঘর্ষ, উদ্ঘট্ট এবং ন্যাপ, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। এই শব্দগুলো ভাঁজের সাথে যুক্ত, ঠিক আছে। ভাঁজটাই পরবর্তীকালে ফেটে যায়, ঠিক আছে, ভাঁজের অক্ষ বরাবর, তারপরে তৈরি হয় একটা চ্যুতিতল এবং তারপরে বাদ বাকি ঘটনাগুলো আমরা এখানে পাবো। বলছে সংঘট্ট চ্যুতি কি বলছে, বিপরীত চ্যুতির নতির মাত্রা হ্রাস পেলে, কত হলো 45 ডিগ্রির কম হলো, তাকে বলছে সংঘট্ট চ্যুতি বা থ্রাস চ্যুতি, একটু আগে আমরা পেলাম। তাহলে বিপরীত বা বিলম্ব চ্যুতির যদি নতির মাত্রা 45 ডিগ্রির কম হয়, তখন সেটাকে আমরা কি বলবো, থ্রাস চ্যুতি বলবো বা সংঘট্ট চ্যুতি বলবো। অর্থাৎ এটি এক প্রকার নিম্ন নতির চ্যুতির উদাহরণ। আবার সাহিত্য ভাঁজের অক্ষ বরাবর ফাটল সৃষ্টি হলে, ওপরের শিলাস্তূপের স্মরণ হলে, তাকেও সংঘট্ট চ্যুতি বলা হয়। সাহিত্য ভাঁজ মনে আছে, এরকম ছিল সাহিত্য ভাঁজ, এটা ছিল ভাঁজের অক্ষ, এই বরাবর ফেটে গেল, ফেটে গিয়ে যেটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, সংঘট্ট চ্যুতি বলবো। উৎপত্তি বলছে শিলাস্তরের উপর তীব্র সংকোচন বল এবং বারবার ভূ আলোড়নের প্রভাবে বিপরীত চ্যুতি খুব হেলে গিয়ে ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীরের উপরে উঠে গেলে, বা পাদমূল প্রাচীর ঝুলন্ত প্রাচীরের নিচে প্রবেশ করলে, অথবা সাহিত্য ভাঁজের উপর সংকোচন বলের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পেলে এক সময় তার শিলার সহ্য ক্ষমতা অতিক্রম করে অক্ষতল বরাবর শিলাস্তরটা ফেটে যায় এবং একটি বাহু ছিন্ন হয়ে অন্য বাহু থেকে বহু দূরে স্থানান্তরিত হয়ে সংঘট্ট চ্যুতির সৃষ্টি করে, ঠিক আছে। তার মানে অনেকটা এরকম ছিল যেটা বললাম। তাহলে এই বরাবর ফেটে গেল, ফেটে গিয়ে এই অংশটা কি হয়, একটু সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে, সংঘট্ট চ্যুতি সৃষ্টি হয়। বলছে যে তল বরাবর এরূপ বিচ্যুতি হয় তাকে বলছে সংঘট্ট তল, ভীষণ ইম্পর্টেন্ট। এই তল বরাবর এই ঘটনাটা ঘটলো, এটাকে বলবো সংঘট্ট তল। যেমন কাশ্মীরের পীর পাঞ্জাল থ্রাস্ট, যুক্তরাষ্ট্রের সান আন্দ্রিস চ্যুতি, এগুলো কিন্তু সবই এর উদাহরণ, ঠিক আছে, সংঘট্ট চ্যুতির উদাহরণ। এই সংঘট্ট চ্যুতি বেশ আবার কয়েক প্রকার আছে, যেমন একটা হচ্ছে উদ্ঘট্ট বা অধিরোপণ চ্যুতি, আর একটা আছে সংঘট্ট বা অধঘট্ট চ্যুতি, ঠিক আছে। তাহলে যেটা হলো সংঘট্ট চ্যুতি, সেই সংঘট্ট চ্যুতি মেনলি আমরা এখানে দুই প্রকার পাবো। কি কি পাবো, একটা পাবো হচ্ছে উদ্ঘট্ট বা অধিরোপণ চ্যুতি, ওভার থ্রাস্ট ফল্ট, আর একটা বলছে অধঘট্ট বা অধিরোপণ চ্যুতি, সেটাকে অধরোপণ চ্যুতি বা আন্ডার থ্রাস্ট ফল্ট। ইংরেজি টার্মগুলোকে ভালো করে দেখবে, অনেক সময় ইংরেজি টার্ম দিয়ে তোমাদের প্রশ্ন দেয় বা অপশনে ইংরেজি টার্মগুলো থেকে যায়। অবশ্যই চ্যুতির ক্ষেত্রে, ভাঁজের ক্ষেত্রে ইংরেজি টার্মগুলোকে দেখবে। দেখো, শিলাস্তরে পীড়নের মাত্রা অত্যাধিক হলে চ্যুতিতল প্রায় অনুভূমিক হয়ে পড়ে এবং ঝুলন্ত প্রাচীর আনত পার্শ্বকে অতিক্রম করে বহু দূরে প্রসারিত হয়, একেই বলছে উদ্ঘট্ট চ্যুতি। এক্ষেত্রে ঊর্ধ্বস্তূপ চাপের অনুকূলে নিক্ষিপ্ত হয়। তাহলে যেটা হচ্ছে সংঘট্ট চ্যুতি, তারই একটা ভাগ হচ্ছে উদ্ঘট্ট চ্যুতি। এখানে কি হলো বলতো, এইভাবে অনেক এটা ফেটে গেল, এই অংশটা অনেকটা দূরে এগিয়ে গেল, সেটাকে আমরা কি বলবো, উদ্ঘট্ট, সেটাকে আমরা বলবো উদ্ঘট্ট চ্যুতি। অধঘট্টটা কি বলছে, যে সংঘট্ট চ্যুতিতল প্রায় অনুভূমিক, তাহলে এই চ্যুতিতলটা প্রায় কি ধরে নিলাম, অনুভূমিক ধরে নিলাম, 10 ডিগ্রির কম, এবং চ্যুতিতল বরাবর প্রচন্ড চাপে অধস্তূপ ভূত্বকে প্রবেশ করে, তাকে বলছে অধঘট্ট চ্যুতি, ঠিক আছে। কি হয় বলতো, এই ক্ষেত্রে এই নিচের যে অংশটা, সে নিচের অংশটা কি হয়, মুভমেন্ট হয়, উপরের অংশটা মুভমেন্ট হয় না, নিচের অংশটা মুভমেন্ট করে ভূত্বকে প্রবেশ করে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, অধঘট্ট চ্যুতি বলবো। এই ক্ষেত্রে তিনটা টার্ম, অটোকথন, প্যারা অটোকথন আর অ্যালোকথন, এই তিনটা শব্দ অবশ্যই মনে রাখবে তোমাদের সংঘট্ট চ্যুতির ক্ষেত্রে বা এই উদ্ঘট্ট
অধোঘট্ট, এগুলো চ্যুতির ক্ষেত্রে তিনটা শব্দ অবশ্যই মনে রাখতে হবে। কি কি বললাম? একটা হচ্ছে অটোকথন, প্যারা অটোকথন, আর একটা হচ্ছে অ্যালোকথন। বলছে উদ্ঘট্ট এবং অধোঘট্ট চ্যুতির ছিন্ন অংশটি বা ঊর্ধ্বস্তূপটি উক্ত অঞ্চলে অবস্থান করলে তাকে বলছে অটোকথন। মানে এরকমটা, ধরো এই অংশটা কি হলো, ফেটে গেল, এই বরাবর ফেটে গেল, ফেটে গিয়ে যদি এটা এখানেই অবস্থান করে সেটাকে বলবো আমরা অটোকথন। প্যারা অটোকথন কোনটাকে বলবো? এরূপ চ্যুতির স্থির এবং ছিন্ন অংশটি কিছুটা দূরে পাশাপাশি থাকলে তাকে বলবো প্যারা অটোকথন। এই অংশটা কি হলো, হালকা কিছুটা এগিয়ে গেল, অল্প একটু এগিয়ে গেল, সেটাকে বলবো প্যারা অটোকথন। আর অ্যালোকথনটাকে কখন বলবো? এক্ষেত্রে বিচ্ছিন্ন অংশটি বহু দূরে নিক্ষিপ্ত হয় এবং বিচ্ছিন্ন অংশের সঙ্গে মূল অংশের কোনো সংযোগ থাকে না, সেটাকে বলবো অ্যালোকথন। ঠিক আছে, তো সংঘট্ট চ্যুতির ক্ষেত্রে কি হয় এটা আর একবার বুঝে নাও। তো সংঘট্টের চ্যুতির ক্ষেত্রে এরকম হলো, শিলাস্তরটা এই বরাবর ফেটে গেল, চ্যুতিতল বরাবর ফেটে গিয়ে এই যে অংশটা, এই অংশটা কি হলো, একদম অনেকটা দূরে চলে গেল, এরকম অনেকটা দূরে এইখানে গিয়ে এই অংশের শিলাখণ্ডটাকে ঢেকে দিল। ঠিক আছে, তার মানে উপরের অংশটা তখন আর থাকবে না। তো না থাকার জন্য এই যে অংশটা, এই অবস্থাটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অ্যালোকথন। তাহলে এটা ছিল এইখানে, এটা অনেকটা দূরে চলে গেল, এই অংশের সাথে এই অংশের কোনো প্রকার যোগাযোগ দেখো এখানে নেই, তো এটাকে আমরা বলবো কি? অ্যালোকথন বলবো। ঠিক আছে, তো অবশ্যই এইগুলো টার্ম তোমাদের পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট। এই টার্মগুলো রিলেটেড তোমরা যতটা পারো নলেজ গেইন করে রাখবে। চলো এরপর দেখো দ্বিতীয় আছে যে ন্যাপটা কি। বলছে সংঘট্ট চ্যুতির থ্রাস্ট তল, এটা গ্রাস তল আছে, এটা হবে থ্রাস্ট, থ্রাস্ট তল বরাবর সাহিত্য ভাজের এক বাহু অন্য বাহু থেকে বহু দূরে বিচ্ছিন্ন হলে, প্রায় 1.5 কিলোমিটার বা তার বেশি বিচ্ছিন্ন হলে তাকে বলছে ন্যাপ। এটা কি জিনিস? এটাও এরকম, ধরো এই অংশটা কি হলো, বিচ্ছিন্ন হয়ে অনেক দূর চলে গেল, অনেক দূর চলে আসলো, তাহলে এইখান থেকে এটার দূরত্ব যদি গ্রেটার দ্যান 1.5 কিলোমিটার হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হলো ন্যাপ বলবো। ঠিক আছে, তো ন্যাপের ক্ষেত্রে আমরা ভাজের ক্ষেত্রেও এটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, কোথায় আছে? কাশ্মীর ন্যাপ, গাড়োয়াল ন্যাপ, সিমলা ন্যাপ, পিলগ্রিম ন্যাপ ইত্যাদি কিন্তু ন্যাপ চ্যুতির উদাহরণ। ওকে, এরপর চলো সোপান চ্যুতি বা স্টেপ ফল্ট। ঠিক আছে, এই দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে সোপান চ্যুতি আর একটা হচ্ছে পরীক্ষা চ্যুতি। পরীক্ষা চ্যুতি আর একটা হচ্ছে সোপান চ্যুতি, দুটো একই সাথে আমাদেরকে জানতে হয়। কি বলেছে দেখো, বলছে যদি কোনো স্থানে শিলাস্তরে একাধিক স্বাভাবিক চ্যুতির সমান্তরালে সিঁড়ির ধাপের ন্যায় ক্রমশ নিচের দিকে নেমে আসে, তাকে বলছে সোপান চ্যুতি। ঠিক আছে, এটা তাহলে এই অংশ থেকে এটা ধাপের দিকে নেমে আসলো, ঠিক আছে, নিচের দিকে নেমে আসলো কি স্বাভাবিক চ্যুতি, এখান থেকে এটা নিচের দিকে নেমে আসলো, এটাকে স্বাভাবিক চ্যুতি বলবো। তো ধাপে 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 যখন নেমে আসছে, অনেকটা দেখতে কি সিঁড়ির মতো, সোপানের মতো, তাই এটাকে বলা হয় সোপান চ্যুতি বলা হয়। একইভাবে তার মানে এটা ব্যাপারটা এরকম হলো, তাই না, এরকম ধাপে 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 নেমে আসলো, এটা একটা সোপান চ্যুতি। এদিক থেকেও যদি ধাপে ধাপে নেমে আসে, এরকম ধাপে 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 নেমে আসলো, তাহলে দুটো পাশাপাশি ধাপে ধাপে যদি সোপান চ্যুতি নেমে আসে, তাহলে দেখতে অনেকটা কিরকম মনে হবে এবং পরীক্ষার মতো তৈরি হবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কিন্তু তখন বলবো এই পরীক্ষা চ্যুতি বলবো। ঠিক আছে, তাহলে সোপান চ্যুতি গেল, তার সাথে সাথে পরীক্ষা চ্যুতি গেল। এরপর দেখো কয়েকটা ভাগ আছে প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ। প্রকৃতি অনুসারে চ্যুতির কয়েকটা ভাগ কিন্তু আছে, কি কি আছে একবার দেখে নাও। একটা বলছে আয়াম স্খলন চ্যুতি। আয়াম স্খলন মানে আয়াম বরাবর প্রবাহিত হবে। ঠিক আছে, ঊর্ধ্বস্তূপ, অধস্তূপ বা ঝুলন্ত প্রাচীর, পাদমূল প্রাচীর যাই বলো, সেটা তো সরবে এক জায়গা থেকে আরেক জায়গা, বাট সেটা কি বরাবর সরবে? আয়াম বরাবর যদি সরে, সেটাকে আমরা কি বলবো? আয়াম স্খলন চ্যুতি বলবো বা স্ট্রাইক ফল্ট স্লিপ বলবো। ওকে, দেখো এই বরাবর আয়াম, এই আয়াম বরাবর কি হচ্ছে, এইভাবে মুভমেন্ট করেছে, সেটাকে আমরা কি বলবো? স্ট্রাইক স্লিপ ফল্ট বলবো। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ধরো এরকম দিয়ে দিল যে যে চ্যুতির ক্ষেত্রে চ্যুতিখণ্ডের বিচ্যুতি আয়ামের সমান্তরালে প্রকৃতি খলন ঘটে, তাকে বলছে আয়াম, তাকে বলছে ড্যাশ, বা তাকে কোন চ্যুতি বলে। তখন অপশন গুলো কিন্তু বাংলাতে না দিয়ে ইংরেজিতে দিতে পারে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে স্ট্রাইক স্লিপ ফল্ট মানে হচ্ছে আয়াম স্খলন চ্যুতি হবে। ঠিক আছে, এরপর চলো নতি স্খলন চ্যুতি। নতি স্খলন চ্যুতি মানে নতি বরাবর একদিক থেকে আরেক দিকে স্থানান্তরিত হবে। বলছে শিলাখণ্ডের বিচ্যুতির পরিমাণ যদি নতির সমান্তরালে হয়, তখন তাকে বলবো আমরা নতি স্খলন চ্যুতি বা ডিপ স্লিপ ফল্ট বলবো। এরূপ চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ নতির সমান্তরালে উপরে উঠে যেতে পারে বা নিচের দিকে কিন্তু নেমে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আয়াম বরাবর বা অনুভূমিক সরণ ঘটে না, এজন্য চ্যুতি শুধু উল্লম্ব সরণ ঘটে। ভালো করে দেখো, এখানে চ্যুতি তল আছে, এটা হচ্ছে কি ছিল? আয়াম। আয়াম বরাবর কি হলো? এটা নেমে গেল, বা উপর দিকে যদি উঠতো আয়াম বরাবরই উঠতো,
ঠিক আছে, তো এটাকে কি বলবো আমরা, আচ্ছা এটা কি আছে নিচের দিকে, কি আছে নতি আছে তাই না, নতি মানে নতি বরাবর নিচের দিকে নেমে গেল, নতি বরাবর নিচের দিকে নেমে গেল। ঠিক আছে, তাহলে এটা কি উপর দিকে ছিল বাট নতি বরাবর নিচের দিকে নেমে গেল, বা নতি বরাবর উপর দিকে উঠে গেল, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা নতি স্খলন চ্যুতি বলবো। ঠিক আছে, শিলাখণ্ডের বিচ্যুতির পরিমাণ যদি নতির সমান্তরালে হয় মানে নতি বরাবর হয়, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কিন্তু আমরা এই নতি স্খলন চ্যুতি বা ডিপ স্লিপ ফল্ট বলবো। লাস্ট আছে দেখো তির্যক স্খলনচ্যুতি, মানে নতি বরাবরও মুভমেন্ট হবে, আয়াম বরাবরও মুভমেন্ট হবে, ভালো করে বুঝে নাও। তাহলে এই ক্ষেত্রে কি বলেছে দেখো, উপর দিক থেকে তোর জিনিসটা নিচে নেমেছে, এই শিলাখণ্ডটা কি এটা নিচের দিকে নেমেছে, নিচের দিকে নামা মানে কি বরাবর নামলো, সেটা কিন্তু নামলো তোমার হচ্ছে নতি বরাবর। আর দেখো ওই দিক থেকে এই দিকে সরে এসছে, এই দিকে সরে এসছে মানে কি আয়াম বরাবর সরে এসছে, তাহলে নতির দিকেও মুভমেন্ট হয়েছে, আয়ামের দিকেও মুভমেন্ট হয়েছে, তাই এটাকে বলা হয় ডায়াগোনাল স্লিপ ফল্ট বা অবলিক স্লিপ ফল্ট বলা হয় এটাকে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। অপশন এমন ভাবে দিবে যখন চ্যুতি মানে খণ্ড বা ঊর্ধ্বস্তূপ বলো বা অধস্তূপ বলো, নতি এবং আয়াম দুটো বরাবরই মুভমেন্ট হবে, দুটোর দিকেই মুভমেন্ট হবে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, অবলিক ফল্ট স্লিপ ফল্ট বলবো বা তির্যক নতি স্খলন চ্যুতি আমরা বলবো। ঠিক আছে।